গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো 23শে আগস্ট, শুক্রবার। প্রত্যেক দিনের মতো আজকেও নেতুবাবু চলে এসেছে পড়তে, আর ও পড়তে বসেও গেছে। তো বলো, তোমরা সবাই কেমন আছো? আমি আছি একরকম। কালকে থেকে মনের মধ্যে ভীষণভাবে ভয় কাজ করছে, বাথরুমে ঢুকতেও ভয় লাগছে। ছোটি আর নেতুবাবুও ভালো আছে, মণ্ডলবাবু আছে মোটামুটি, ওর দিনও একটু খিচিবিচির মধ্যেই কাটছে। আজকে ভেবেছিলাম বেসনের চিলা করব, তারই জন্য প্রস্তুতি শুরু করেছিলাম। কিছু বরবটি কেটেও ফেলেছিলাম। তো ছোটি বলছে আজকে আমি খিচুড়ি করব, মেজদি খাবে? তো আমি প্রথমে না বলেছিলাম, তারপরে ভাবলাম ঠিক আছে, ও যখন খিচুড়ি করবে তাহলে খিচুড়িটাই খেয়ে নিই। সকালবেলায় আমি আর রান্নাবান্না ঝামেলা করব না। এদিকে ঘোষ কাকা চলে এসেছে, দুধটা নিয়ে নিলাম। আর ছোটিকে বললাম চা খাবে, তো বললো করো। তাই ভাবছি এখন একটু চা বসিয়ে দিই। নিতুবাবুকে লিখতে দিয়েছি, ও নিচে লিখছে, আর আমি এদিকে 2 কাপ চায়ের জল একটু বসিয়ে দিলাম। কালকে থেকে মনটা ভীষণই খারাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। চারিদিকে একসাথে আমার এতগুলো সমস্যা চলছে, হয়তো আমি এই মুহূর্তে তোমাদের বলতেও পারছি না, তবে অবশ্যই বলবো। তো তার মধ্যেও আমি নিজেকে চেষ্টা করছি সমস্ত রকমভাবে ভালো রাখার। তার মধ্যেও দেখবে কখনো না কখনো সেই খারাপ লাগার ওপরে আবার খারাপ লাগা তৈরি হয়। জীবনে একা থাকাটা না ভীষণ চ্যালেঞ্জিং হয়। অনেক সময় মনে হয় ইস, যদি একটু স্পেস পেতাম, যদি একার মতো থাকতে পারতাম, তাহলে নিজের সঙ্গে একটু সময় কাটাতে পারতাম। কিন্তু যারা থাকে একমাত্র তারাই বোঝে যে যখন লাইফে কোনো প্রবলেম আসে, তখন সেই প্রবলেমটা একা হাতে সামলানোটা কতটা সমস্যার। কারণ একারই মন খারাপ হবে, আবার একাকেই ঠিক করতে হবে, সবটাই তোমার হাতে। আলাদা করে তোমাকে সহানুভূতি জানানোর মতো কেউ থাকবে না। দিন শেষে তুমি কারোর কাছে গিয়ে তোমার মনের কথাটা বলতেও পারবে না। দিন শেষে তুমি কারোর হাতটা ধরে ঘাড়ে মাথাটা রেখে কাঁদতেও পারবে না। তো নিজের সম্পূর্ণ দায়িত্বটা নিজেরই হয়। নিজের মন খারাপ হলেও সেটা নিজেকে ভোগ করতে হয়, আবার সেই মনটাকে ভালো করার দায়িত্বটাও নিজের হয়। আর সেই জন্যেই আমি সবসময় বলি, নিজেকে ভালো রাখার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কারণ আমি জানি আমি কাঁদলেও কেউ আমার চোখের জল মোছাতে আসবে না, আমি না খেয়ে থাকলেও আমাকে কেউ খেতে বলতে আসবে না। অতএব আমার নিজের পেটের জোগাড়টাও আমাকে করতে হবে, আর নিজের মনটাকেও নিজেকেই ভালো করতে হবে। তবে হ্যাঁ, মণ্ডলবাবু যতটা সম্ভব আমাকে ভালো রাখার চেষ্টা করে, কাছে থাকলেও আর দূর থেকেও। দিনের মধ্যে অনেকবার ফোন করে, আমার খোঁজ নেয়, আমি খেলাম কি করলাম সবটাই খোঁজ নেয়। তবে জানো তো, কালকে রাত্রে মণ্ডলবাবুকে বললাম তোমার কুমড়োর গাছটা কাকা না কেটে ফেলেছে। ওরও ভীষণ খারাপ লেগেছে কথাটা শুনে। ও আমার মতন একই কথা বলছিল, ওই গাছটাতে কি ফল হবে সেই আশায় আমরা লাগিয়েছিলাম। গাছটা দেখলেই তো আমাদের মনে শান্তি লাগতো, সেই জন্যেই তো লাগিয়েছিলাম। যাই হোক, সবার অনুভূতি সমান হয় না। যদি কাকা বুঝতো তাহলে হয়তো কাটতো না। তোমাদের সাথে কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে, আর এখন আমি আর ছোটি একটু রসুন ছাড়াচ্ছি। আজকে দুপুরে ভাবছি একটু বিরিয়ানি করব। অনেক দিন থেকেই ভাবছিলাম। ছোটিও মাঝে আমাকে 2 দিন বলেছে, মেজদি বলেছিলে বিরিয়ানি করবে, করলে না। তো ভাবছি আজকে করব। একটুখানি চিকেন পড়ে আছে ফ্রিজে, সেটুকু দিয়েই করব। বলতে পারো মন ভালো করার একটা পন্থা খুঁজছি, কারণ আমি যত বসে থাকবো ফাঁকা, তত আমার মনটা বেশি খারাপ করবে। আর যে কাজটা করতে তুমি ভালোবাসো, তুমি যদি সেই কাজটা করো, তাহলে দেখবে কখন যে নিজের অজান্তে তোমার মনটা একটু হলেও ভালো হয়ে গেল, তুমি নিজেও বুঝতে পারবে না। আর এখন আমার রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। না অত ভালো রান্নাবান্না না করতে পারলেও যতটুকু পারি আমি নতুন কিছু শেখার চেষ্টা করি এখন, কারণ এখন তো রান্না খাওয়া ছাড়া আমার আর কোনো কাজ নেই। যাই হোক, নিচে কিছু জিনিসপত্র গুছিয়ে আমি আবার ছাদে এসেছি। আবারও মনে হয় সেই মনটা খারাপ করতেই এসেছি, কারণ ছাদে আমি আর আসতে চাইছি না। আসলেই না এই গাছটাকে দেখলে আমার ভীষণ কান্না পাচ্ছে, আমার সত্যি ভীষণ খারাপ লাগছে। কারণ সত্যিই গাছটাকে আমি চোখের সামনে একটু একটু করে বাড়তে দেখেছি, আর এক নিমেষে কেউ যে গাছটাকে কেটে ফেলতে পারে এটা আমার কল্পনারও বাইরে ছিল। তো স্বাভাবিক, এটা দেখে আমার একটু কষ্ট হচ্ছে। তবে আমি ছাদে এসেছি একটু পুদিনা পাতা নেওয়ার জন্যে। আগে থেকে পুদিনা গাছটা এখন অনেকটা ভালো হয়েছে বলো। আসলে এখন না রোদের তাপ কম, বৃষ্টির জলটাও ঠিকঠাক পাচ্ছে, সেই জন্যে বোধহয় গাছটা ভালো হয়ে গেছে। তো আমি কিছুটা পুদিনা পাতা এনে ধুয়ে রাখলাম, মোটামুটি সব কিছুই জোগাড় করে নিয়েছি। আর এবার একটা মশলা করব। তার জন্যে মিক্সির ছোট জারটা এনে প্রথমে আদা কেটে দিয়ে দিলাম, আর এবার কিছুটা রসুন দেব। এতটা রসুন পুরোটা লাগবে না, তাই পুরোটা দিলাম না। আর এবার এই টমেটোটা কেটে দেব। তবে আমি কিন্তু টমেটোর যে মুখের দিকটা ওটা সবসময় ফেলে দিই, বীজটাও ফেলি, তবে আজকে আর ফেলা হয়নি।
আর এবার অর্ধেকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একদমই ছোট ছোট, মানে রুগ্ন শুকনো, সেই জন্যে অনেকটা দিয়েছি। আর আজকে আমি যে বিরিয়ানিটা বানাচ্ছি এর মশলাটাও আমি আমার মতন করে করছি, তবে মনে হচ্ছিল মশলাটা হয়তো ছোট মিক্সির জারটাতে আটবে না, তাই জারটা একটু পাল্টে নিলাম। আর এবার আমি কিছু পুদিনা পাতাও দিয়ে দিচ্ছি, আর কিছু পাতা রেখে দিলাম। খানিকটা ধনে পাতা দিচ্ছি আর খানিকটা রেখে দিলাম। আর এবার কিছুটা গোটা জিরে, একটুখানি ধনে গুঁড়ো, 1 চামচ মতো হলুদ, আর কিছুটা জল দিয়ে দিলাম, আর 1 টুকরো ছোট্ট বরফ দিলাম। তবে এটা এখন ঘোরাবো না, একটু পরে ঘোরাবো, বরফের জলটা একটু গলে যাক তারপর। তো এইদিকে কালকে যে দইটা পেতে রেখেছিলাম সেটাই নিয়ে এলাম। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম দই পাতা, তো দইটা বেশ ভালো বসেছে, হয়তো আরও কিছুক্ষণ থাকলে ভালো হতো। তবে এদিকে আমি মশলাটাও করে নিয়ে এসেছি, আর মশলার রঙটা দেখো কি দারুণ হয়েছে। এর আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম ঘরে আমার আলু প্রায় শেষের দিকে, তো 4টেই আলু পড়েছিল, সেই 4টে আলু নিয়ে এসেছি। তো 2টো আলু কেটে নিলাম, আর 2টো আলু না এতটাই ছোট, কাটলে পরে ছোট হয়ে যাচ্ছিল, আর না কাটলে একটু বড় বড় লাগছিল। তো যাই হোক, আজকে বিকালে হাট আছে, আজকে বিকালে হাটে যাব। লাস্ট যেদিন হাটে গেছিলাম সেদিন আলু এনেছিলাম না, কারণ আমি তো তোমাদের বলেছি আমার একটা জায়গায় যাওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে। তো আলুগুলোকে আমি একটুখানি কাঁটা চামচের সাহায্যে চারিদিকটা ফুটো করে নিলাম। আর এবার যে চিকেনটা বের করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে এলাম, দিয়ে দিলাম আলুগুলো। আজ আর আলু ভাজবো না, আজ সমস্ত কিছু একসাথে ম্যারিনেট করব। তো যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে খানিকটা টক দই দিয়ে দিলাম, আর এবার পরিমাণ মতন লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। তবে খুব বেশি সর্ষের তেল দিলাম না, অল্প করেই দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে একটু মেখে রেখে দেবো। ওদিকে ছোটির খিচুড়ি রান্না হয়ে গেছে, আমাকে খেতে ডাকছে, তো আমি ভাবলাম চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে যাই, তাহলে বেশ কিছুক্ষণ থাকবে ম্যারিনেট করা, আর মশলাগুলো বেশ চিকেনের মধ্যে ঢুকবে। তো ফ্রিজে চিকেনটা রেখে খানিকটা দুধ বের করে রাখলাম, আর তারপরে চলে এসেছি ছোটির কাছে। ছোটি নেতুবাবু দুজনারই খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম যে তাহলে আমি থালাটা ঘরে নিয়ে গিয়ে খাই, কারণ ছোটির এখানে কাজ আছে। তো ছোটি বলছে না তুমি এখানে বসেই খেয়ে নাও, কোনো অসুবিধা নেই। আর আজকাল বলছি না, নেতুবাবুর আবার ফোন দেখার পরিমাণটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে, আর দেখো চোখের কাছে নিয়ে যাচ্ছে ফোন। এবার আমি খেতে বসি, আর দেখো খিচুড়িটা দেখতেই কি লোভনীয় হয়েছে, তবে এতটা আমি খাবো না, তাই ছোটিকে বললাম একটুখানি তুলে রাখতে, কারণ খিচুড়ি বেশি খাওয়ার পরে না জলের টান প্রচণ্ড পরিমাণে ওঠে। তবে এই মুহূর্তে আমার লেবুর টান উঠেছে, আমি ছোটিকে বললাম আমাকে একটু লেবু দাও, তো বললাম আমার ঘরে খানিকটা লেবু কাটা আছে, ওটাই একটু এনে দাও। তো ছোটি আমাকে লেবু গোটাটা এনে ধরে দিয়েছে, তো আমি বলছি লেবুটা আমাকে কেটে দাও, এতটা লেবু খাওয়া যায়? ও বলছে তুমি তো এরকমই গোল গোল করে কেটে খাও। তো আমি বললাম তাই বলে কি এতটা খাবো নাকি? তো ছোটি খানিকটা আমাকে কেটে দিল, আর এবার খিচুড়ি, লেবু, ডিম ভাজা, সকালটা পুরো জমে গেল। খাওয়া দাওয়া সেরে ঘরে এসে কয়েকটা বাসন ছিল সেগুলোকে একটু ধুয়ে নিলাম, আর যে দুধটা বের করে রেখে গেছিলাম সেটাই একটু ছেঁকে গরম বসিয়ে দিলাম। আর এবার কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এই পেঁয়াজগুলোকে একটু কুচি করে কেটে নেব বেরেস্তার জন্যে। তো পেঁয়াজ কেটে না আমি একটুখানি পেঁয়াজগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিলাম, এতে করে ভাজতে বেশ সুবিধা হবে। আর এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলো ভাজতে বসাচ্ছি। সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিলাম, আর এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। লবণ দিলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। আর ওদিকে যে দুধটা গরম করতে বসিয়েছিলাম সেটা ভালো মতো গরম হয়ে গেছে, গ্লাসে খানিকটা ঢেলে নিলাম। আর এবার কিছুটা কেসর ভিজিয়ে রাখছি, তো আমার একটু কম মনে হচ্ছিল সেই জন্য আরও কিছুটা দিয়ে দিলাম। আর এদিকে বেরেস্তাটাও খুব সুন্দর ভাজা হয়েছে, আজকের বেরেস্তাটা না সত্যিই খুব ভালো ভাজা হয়েছে। দাঁড়াও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, এই দেখো ভাজাটা একদম ঠিকঠাক হয়েছে, ঠিক যেমনটা আমি চাইছিলাম, অতিরিক্ত বেশিও হয়নি আবার কমও হয়নি। বিরিয়ানিতে বেরেস্তার ভূমিকাটা অনেকটা থাকে, শুরুটা ভালো হয়েছে তার মানে মনে হয় শেষটাও ভালো হবে, বুঝলে। তো এইদিকে আমি গামলাতে কিছুটা জল বসিয়ে দিলাম, আজকে ভাতটা এই গামলাতেই করব। জলটা হালকা গরম হতে শুরু করেছে, এবার আমি জলের মধ্যে লবণ দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা সাহা-জিরা আর কিছুটা গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, একটা স্টার দিলাম, আর 4টে সাদা গোলমরিচ থেতো করে দিলাম। সাদা গোলমরিচটা আজ আমি প্রথম ব্যবহার করছি, আর সেই সাথে দিলাম একটা বড় এলাইচি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার জলটা একটু আস্তে আস্তে গরম হোক, আমি এদিকে এই ফ্ল্যাট কড়াইটা নিয়ে এলাম, আর এবার এই কড়াইতে আগের কড়াইতে যেটুকু তেল ছিল পেঁয়াজ ভাজা সেই তেলটা ঢেলে দিলাম। আসলে ওই কড়াইটা একটু ছোট হয়ে যাচ্ছিল, তো এবার তেলের ওপরে
তেজপাতা, শুকনো লঙ্কা, খানিকটা গোটা জিরে, কিছুটা গোটা গরম মশলা দিলাম। আর এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিলাম। ব্যাস, এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিলাম। আর চালটা আমি বেশ খানিকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, তবে আমি কিন্তু খুব বেশিক্ষণ চাল ভিজিয়ে রাখি না, হাতে একটু কাজ ছিল, তাই চালটা আজকে মোটামুটি ওই 20 মিনিট আধ ঘন্টা মতো ভেজানো ছিল। তো চালটা ধুয়ে আমি এবার ভাতের জন্য একটু বসিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজটাও হালকা লাল হতে শুরু করেছে। আর চিকেনটা আমি ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম, সেটাই ঢেলে দিলাম। আর আজকে চিকেন আলু সমস্ত কিছু একসাথে ম্যারিনেট করেছি, তো স্বাভাবিক একসাথেই সমস্ত কিছু ভাজা হবে। এতে আর আলাদা করে এই মুহূর্তে দেওয়ার মতো কিছুই নেই। বাস নাড়াচাড়া করে এটাকে একটা ঢাকনার সাহায্যে খানিকক্ষণের জন্য একটু ঢেকে দিলাম। এদিকে মনে হচ্ছে ভাতটাও হয়ে এসেছে, ভাতের মারটা একটু ঝরিয়ে নিতে হবে। আসলে বিরিয়ানি করার সময় ভাতটাই হয়তো আসল হয়, আর আমার না প্রত্যেকবার কিছু না কিছু গন্ডগোল হয়ে যায়। আজকে কি গন্ডগোল করব এখনও বুঝতে পারছি না। এখনও পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকঠাকই চলছে। আর প্রত্যেকবার না পরিমাণটা একটু বেশি থাকে আমার, যার জন্যে একটু করতে অসুবিধাই হয় আমার। তবে আমি অনেককে দেখেছি বিরিয়ানির ভেতরে যে গোটা গরম মশলাগুলো দেওয়া হয় সেগুলো কাপড়ে বেঁধে দিতে বা কোনো স্ট্রেনারে করে দিতে, বা দেখেছি ওপর থেকে তুলে ফেলে দিতে। আমি কিন্তু কোনো কিছুই ফেলি না, আমি ওই ভাতের মধ্যেই পুরোটা ঢেলে দিই। যেটুকু থাকার থাকে, যেটুকু চলে যাওয়ার যায়, খাওয়ার সময় বেছে ফেলে দেওয়া যায়, এরকম একটা ব্যাপার। এদিকে দেখছি চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেটা মোটামুটি শুকিয়ে গেছে। আর এবার না ঢেকে চিকেনটাকে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু সকাল থেকে বৃষ্টি শুরু হয়নি, এই বৃষ্টি শুরু হচ্ছে। আজকে যেহেতু হাটবার, তো হাটবারে বৃষ্টি হয়ই। জানি না এরকম বৃষ্টি হলে কি করে বিকালবেলায় হাটে যাব। এদিকে চিকেনটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। আমার কাছে না বিরিয়ানি মশলা নেই, আজকে পুরো কাজটাই গরম মশলা দিয়ে করতে হবে। আর এবার দিয়ে দিচ্ছি ঘি। আজকে দমে বসানোর জন্য কড়াইটাই ব্যবহার করব, তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করিনি, লো করে রেখেছি। আর এবার ভাতটা দিয়ে দিচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো ভাতটা আটবে না, তবে পুরো ভাতটাই এঁটে গেছে কড়াইতে। আর এবার আবার ওপর দিয়ে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি। আর তারপর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা খানিকটা ধনেপাতা, সেই সাথে খানিকটা পুদিনা পাতাও কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোও দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তবে আগে কখনো আমি পুদিনা পাতা এভাবে ব্যবহার করিনি বিরিয়ানিতে, আজ প্রথম করব, জানি না ফ্লেভারটা কেমন আসবে। আর সেই সাথে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। আর কি দেব, ও আসল জিনিসটাই বাকি রয়ে গেছে। এই দেখো, সেই কেসের ভেজানো দুধটা, রঙটা কি সুন্দর এসেছে না? আমি কিন্তু কোনো ফুড কালার দিইনি, জানো তো। তবে এর মধ্যে আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর কয়েক ফোঁটা দিয়েছি। আর এবার সবটাই ওপর থেকে ঢেলে দিলাম। তবে হ্যাঁ, মাঝে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, কারণ না হলে নিচে থেকে না আগেই জ্বলে যেত। আর এবার ঢেকে দিয়েছি। এবার গ্যাসটাকে জ্বালিয়ে আমি একটা স্ট্যান্ড বসাচ্ছি। চাইলে তাওয়া বসানো যেত, তবে আমার মনে হয় স্ট্যান্ডটাতেই ভালো হবে। আর এবার কড়াইটা বসিয়ে দিলাম মোটামুটি ওই 15-20 মিনিটের জন্যে। এটা আস্তে আস্তে হোক, ততক্ষণে আমার হাতে কিছু কাজ আছে, সেগুলোকে আমি একটু চটপট করে নিই। রান্নাবান্না আমি কম করি আর বেশি করি, বাসন কোসন আমি ভালোই বানাতে পারি। আজকেও বাসন প্রচুর হয়েছে, তো চটপট করে বাসনগুলোকেই আগে ধুয়ে নিলাম। এদিকে বিরিয়ানিটাও হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। তবে বাইরে বৃষ্টি এখনও বন্ধ হয়নি, ছিটেফোঁটা বৃষ্টি এখনও পড়ছে। জানি না কী ভোগান্তি আছে। তবে রান্নাঘরের বাকি কাজগুলো এখন একটু সেরে নেব। সকালে স্নান করেছি, তবে রান্নাঘরটা মুছে আরেকবার একটু গা ধোবো। তবে এদিকে দেখছি ছোটি আমাকে বলছে, মেজদি তোমার রান্নাবান্না হয়ে গেছে। ও তো পুরো অবাক হয়ে গেছে। আমি ওকে বললাম শুধু রান্না নয়, রান্নাঘরের সমস্ত কাজকর্মও প্রায় হতে চলেছে। তবে এটা সত্যি যে আমার হাতের বিরিয়ানি খাওয়া মানে বিকাল 3-4টে বেজে যাওয়া। তবে আজকে যে এত তাড়াতাড়ি রান্না হবে আমি নিজেও সত্যি অবাক হয়ে গেছি। তো আমি ওকে বললাম, তুমি যাও তাড়াতাড়ি স্নান করে এসো। আমি এদিকে গা ধুয়ে চলে এসেছি, আর বাইরে দেখছি বৃষ্টি থেমে গেছে। তাই দুটো নাইটি ছিল ভেজা, সে দুটো দিয়ে দিয়েছি। সেই সাথে এখনকার ভেজা নাইটিটাও একটু মেলে দিচ্ছি। আর আজকে না আমি একটা কাফতান পরেছি। এই কাফতানটা দিয়েছিল আমাকে চুমকি, পরাই হয় না, তো আজকে পরেছি। আর চলে এসেছি রান্নাঘরে। ওদিকে ছোটিও স্নান করে চলে এসেছে। আর এবার খাবারটা একটু বেড়ে নেব। তবে দেখি আগে কেমন বানিয়েছি। চাই বলো, এটাকে দেখে না চোখটা একদম জুড়িয়ে গেল।
মনের মধ্যে যে কষ্টটা ছিল আজকের রান্না খাবারটা দেখে, সেই কষ্টটা খানিকটা হলেও কম হয়ে গেল। সকাল থেকে কাজ করাটা আমার সার্থক হয়েছে। তবে বিরিয়ানিটা কেমন হয়েছে খেতে সেটা তো পরের কথা, কিন্তু কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারি। ভাতটা এত সুন্দর ঝরঝরা হয়েছে, কি বলবো তোমাদের। তবে আমি না উপর নিচ করতে পারছি না, দাঁড়াও একটা বড় জায়গা নিয়ে আসি। তো আমি না ওই অ্যালুমিনিয়ামের বড় কড়াইটা নিয়ে এলাম, আর এবার এই কড়াইতেই ভাবছি এটাকে ঢেলে দিই। ননস্টিকের কড়াইটা আর একটুখানি বড় হলে ভালো হতো, তবে দেখছো এখানে একটু লেগে লেগে গেছিলো। ওই যে তোমাদের বললাম না যে যখন আমি বিরিয়ানি দমে বসানোর জন্য রেডি করছিলাম তখন নিচে গ্যাসটা জ্বলছিল, তো গ্যাসটা বন্ধ না করলে না পুরোটাই জ্বলে যেত, কারণ মাংসটা আমি আর নাড়াচাড়া করতে পারতাম না। তবে যাই হোক, হয়েছে খুব ভালো, মানে আমি যতটা আশা করেছিলাম তার থেকেও মনে হচ্ছে ভালো হয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো ভাতটা একদম ঝরঝরা হয়েছে, আজকে ভাত একটুও ভাঙেনি। তবে আমার একটা খুব খারাপ অভ্যাস আছে, আমি এতটা ঘেটে ফেলি যে ভাতগুলোকে ভেঙে ফেলি। তবে না, আজ আর খুব বেশি ঘাটিনি, মোটামুটি ওপর নিচ করে মিশিয়ে দুজনার জন্য প্লেটে বেড়ে নিয়েছি। তোমাদের একটা সত্যি কথা বলবো, সকালে খিচুড়ি খেয়েছিলাম, তো ভেবেছিলাম আজকে আর দুপুরবেলাতে খাবো না। তবে বিরিয়ানি দেখে না আর লোভ সামলাতে পারলাম না। তবে খাবারটা রান্না করে আমি যতটা খুশি হয়েছি, এতটা খুশি আমি বিরিয়ানি রান্না করে কোনো দিনই হইনি। সেই সাথে রান্না করতেও সময় কম লেগেছে, আর খাবারটা খেতেও খুব ভালো হয়েছে। ছোটি তো বলছে ছোটির খুব ভালো লাগছে। তো এবার আমি একটু খেয়ে দেখি। সত্যি আজকের বিরিয়ানিটা দারুণ হয়েছে খেতে। এতদিন আমি যতদিন বিরিয়ানি বানিয়েছি তার মধ্যে আজকের বিরিয়ানিটা বেস্ট হয়েছে। আজ আমি নিজের প্রতি অনেকটা সন্তুষ্ট হয়েছি, কারণ টাইমের মধ্যে রান্নাবান্না করেছি, কাজকর্ম সব করে নিয়েছি, সেই সাথে খাবারটাও বেশ ভালো করে বানিয়েছি, আর খেতেও খুব ভালো হয়েছে। তো সব মিলিয়ে খারাপ মনটা সত্যিই আমার ভালো হয়ে গেল, কারণ অনেক সময় দেখবে মন খারাপ থাকলে পেটে যদি ভালো খাবার পড়ে না, মনটা এমনিই ভালো হয়ে যায়। আজকে আমার নিজের প্রতি একটু হলেও আত্মবিশ্বাস জন্মেছে যে না, আমিও কাজ করতে পারি। আর আস্তে আস্তে নিকম্মার ঢেকিও কম্মা হচ্ছে, আরও হবে, কারণ বাড়িতে আসার পর আমার কাজের অনেকটা গতি বেড়েছে, আমি অনেক কিছু শিখছি, এখনও শিখবো। তো যাই হোক, সব মিলিয়ে আমি খুবই খুশি হয়েছি। আর চাইলে তোমরাও কিন্তু রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। তবে জানো তো, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিরিয়ানিটা দমে বসানোর পর যদি সঙ্গে সঙ্গে ঢাকনা খোলা হয় তাহলে কিন্তু বিরিয়ানিটা অতটা ভালো হয় না। যদি সেটাকে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেস্টে রাখতে পারো, সেটা কিন্তু অনেকটা বেশি ভালো হয়, যেমনটা আমি আজকে করেছি। তো যাই হোক, আমরা দুজন এখন খাওয়া দাওয়া করি, সেই সাথে এখন আলোচনা করছি যে বাজারে যাব কি যাব না। তো ছোটি বলছিল প্রথমে ও বাজারে যাবে না, আমাকে আলু আনতে দেবে। তারপরে আবার ও বলছে যে না মেজদি, আমিও বাজারে যাব। তো দেখা যাক কি করি না করি, তবে আপাতত শান্তিতে আগে খাবারটা শেষ করি। খাওয়া দাওয়া সেরে 2-4টে বাসন ছিল, সেগুলোকেই একটু ধুয়ে নিচ্ছি। আর এই ভিডিওটা না ছোটি পেছন থেকে করেছিল, ও আর আমি গল্প করছিলাম। ও যে কখন এই ভিডিওটা করেছে আমি বুঝতেই পারিনি, এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি। আর ওদিকে অকও চলে এসেছে আখির সাথে, ছাতা মাথায় দিয়ে, মানে বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। আখিকে বললাম একটু বিরিয়ানি খেতে, তো ও বলছে স্কুল থেকে খেয়ে এসেছে, ওর খিদে নেই। তো আমি একটু অকৌর সঙ্গে এখন খেলাধুলা করি, তারপর দেখি বৃষ্টি কমলে বাজারে যেতে পারি কি না। তবে আমাকে আজকে বাজারে যেতেই হবে, বৃষ্টি হলেও যেতে হবে। শুরু করে দে না, দাঁত উঠছে ওর উপরে। কে জগুয়া আর গো, তাকাও তাকাও, একটু হ্যালো করো তো, হ্যালো হ্যালো করো, হ্যালো 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 করতে দেখেছো, বলো দেখি হ্যালো করতে দেখি, তুই বুঝতে পারছিস হ্যালো করছে, হাত দিয়েছে কারণ। আরেকবার করো হ্যালো 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 করো, হ্যালো করো, জামাকে মিষ্টি দাও, জামাকে মিষ্টি দাও, জামাকে জামাকে মিষ্টি দাও, জামাকে মিষ্টি দাও, এই জামাকে মিষ্টি দে, এটা মিষ্টি দাও, এটা মিষ্টি দাও, ও এটা মিষ্টি দে, হ্যালো করো, হ্যালো হ্যালো করো, আর কো হ্যালো করো, হ্যালো বলো জেঠু, বলো বলো হ্যালো বলো, দেখি হ্যালো করছে, হ্যালো তাই তাই করো, তাই 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 তাই।
এখন বেজে গেছে 4:30-ও একটু বেশি। আমি রেডি হয়ে পড়েছি, ভেবেছিলাম আজকে একটু সকাল সকাল বাজারে যাব, তবে বৃষ্টি হচ্ছিল বলে দেরি হয়ে গেল। এদিকে নেতুবাবুও রেডি হয়ে গেছে। নেতুবাবুকে কি করে যে নিয়ে যাব সেটাই এখন চিন্তা, কারণ বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। দেখে মনে হচ্ছে না 5টা 5:30 বেজে গেছে। আজকে তো মোটামুটি দুপুর থেকেই শুরু হয়ে গেছে। তো এদিকে ছোটিও রেডি হচ্ছে, ও বাজারে যাবে বলল। ওর ফোনটা একটু খারাপ হয়ে গেছে, তো সেই জন্যে ফোনটা ঠিক করতে হবে, যার জন্য ওকে একটু যেতে হবে। তবে লাস্ট মুহূর্তে আমরা আর নেতুবাবুকে নিয়ে যাচ্ছি না। এই বৃষ্টির মধ্যে বাচ্চাটাকে নিয়ে ভেজানোর কোনো মানেই হয় না, তো সেই জন্যে নেতুবাবুকে রেখেই যাচ্ছি। আর এখন কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে শরীরের সব অঙ্গ ঠিক আছে, শুধু মাঝখানে পেটটা না থাকলে কি হতো বলো তো। পেট না থাকলে কোনো জ্বালা যন্ত্রণা থাকতো না, বাজার করা লাগতো না, কাজ করা লাগতো না, মানে খাওয়ার জন্যেই তো সব কিছু। খাওয়া যদি না থাকতো তাহলে এই বৃষ্টি কাদার মধ্যে কার বেরোতে ইচ্ছে করে বলো। আর এমন কেউ নেই যে যাকে বলবো আমাকে একটু বাজার করে এনে দাও। তো যাই হোক, কিছু করার নেই, এই কাদার মধ্যে দিয়েই এখন বাজারে যেতে হবে। তবে টুকটুকটা পেয়ে গেছি আর তাড়াতাড়ি বাজারে চলেও এসেছি। প্রথমেই ছোটি যাবে একটু মোবাইলের দোকানে, ও মোবাইলের দোকানে ঢুকেছে আর আমি এখন একটু বাইরে দাঁড়াবো। বাজারে এসে দেখা হলো শ্বশুরমশাইয়ের সাথে। দেখলাম শ্বশুরমশাই হাতে ব্যাগ নিয়ে বড় বৌমার জন্য বাজার করছে। প্রত্যেকটা হাটেই করে, তবে আজকে ওনাকে দেখে একটাই কথা মনে হচ্ছিল আমার, একটা বৌমা যখন শ্বশুর শাশুড়িকে ভাত দেয় না, তখন দুনিয়ার লোক মুখ বাড়িয়ে অনেক রকমের কথা বলে, সেই বৌমাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু যখন সেই শ্বশুর শাশুড়ি শুধুমাত্র একটা বৌমার জন্যই করে যায়, তখন সেই শ্বশুর শাশুড়িকে কেউ আর কথা শোনায় না। আগে যখন রাস্তায় কোনো বয়স্ক লোক দেখতাম তখন মনে হতো, ইস ছেলে বৌমা খেতে দেয় না, সত্যি ছেলে বৌমাটা কি খারাপ। তবে এখন বুঝতে পারি যে ছেলে বৌমা কেন দেখে না, কারণ যখন তাদের বয়স থাকে তখন তারা এমন কিছু ব্যবহার করে রাখে যেটা সহজে ভোলা যায় না। জন্ম তো সবাইকেই দিয়েছে, তাহলে করলেও সবার জন্যে করুক, আর যদি না করতে পারে তাহলে কারোর জন্য করার দরকার নেই, তাহলে কারোরই খারাপ লাগবে না। তবে এমনটা হয় না। যাই হোক, তোমাদের সাথে গল্পে গল্পে আমাদের বাজার হয়ে গেছে। বাড়ি ফেরার পথে দেখছি একটা গরু আমাদের টোটোর পেছন পেছন ছুটছে। তো গরুর মালিকের বাড়ি হলো উল্টো দিকে, সেই জন্যে গরুটাকে একটু ওদিকে তাড়িয়ে দিল আর আমরাও নেমে পড়েছি। তবে এই কাদার মধ্যে কি করে যে যাব, আস্তে আস্তে অন্ধকার হয়েই গেল। আর আমরা তো লাইটও নিয়ে যাইনি, কোনো প্রকারে ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে এখন যাচ্ছি। তো বেশ ভালোই যাচ্ছিলাম বুঝলে, কিন্তু হঠাৎ করেই না এখানে এসে পাটা কি করে যে ডেবে গেল কাদার মধ্যে আমি নিজেও বুঝতে পারিনি। তো যাই হোক, এখন বাড়িতে যাই, তারপর একটু ফ্রেশ হয়ে নিই। আজ আর মাছ মাংস কিছু আনিনি, সেই জন্যে একবারে ফ্রেশ হয়ে চাটা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার। আর এখন বসে আগে চাটা খাবো শান্তিতে, তারপর তোমাদেরকে দেখাবো যে বাজার থেকে কি এনেছি না এনেছি। এবার একটু দেখাই, 1 আঁটি মূলো এনেছি, সেই সাথে এনেছি কিছুটা কচু, 2 কিলো মতো আলু, এখানে আছে খানিকটা কুমড়ো, একটুখানি লঙ্কা এনেছি, 1 কিলো মতো পেঁয়াজ এনেছি, আর নিয়ে এসেছি বরবটি। ফলের মধ্যে এনেছি মৌসম্বি লেবু, কয়েকটা কলা আর কয়েকটা আপেল, আর সেই সাথে 6টা মিষ্টি এনেছি, আর মাজা এনেছি একটা নেতুবাবুর জন্যে। তো এই হলো আজকের বাজার। ও হ্যাঁ, কার্বলিক অ্যাসিড আর কার্বাইডও এনেছি, যেটা তোমাদের দেখানো হয়নি। কার্বাইড দিলেও কিন্তু ওর গন্ধে অনেক সময় পোকামাকড় পালিয়ে যায়, তো সেই জন্যই এনেছি। আর এখন আমি চলে এসেছি নেতুবাবু আর নেতুবাবুর মায়ের কাছে। এসে দেখছি নেতুবাবু আর নেতুবাবুর মা একটু ব্যস্ত, নেতুবাবুর বাবার সাথে কথা বলছে। তো আমি যে মিষ্টি এনেছি সেখান থেকে 2টো আমি রাখলাম, আর 4টে নেতুবাবুর মাকে দিয়ে গেলাম, সেই সাথে নেতুবাবুর মাজাটাও দিলাম। তো চলো, আজকের দিনটা এভাবেই শেষ হলো। আর রাতে তো বিরিয়ানি আছে, ওটা দিয়েই রাতের খাবার হয়ে যাবে। তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।